প্রিয় দর্শক, আমি বেনাউল আছি আপনাদের সাথে। আমাদের নিয়মিত অনুষ্ঠান ইয়াং নাইট নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে। আজকে আমরা এমন একজন গেস্টকে আপনাদের সামনে উপস্থিত করেছি। তার বয়স মাত্র 21 বছর বয়স। 21 বছর বয়সে সে একজন উদ্যোক্তা, সে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা সিইও যা বলেন, যে এই অল্প বয়সে সে কিভাবে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে বাংলাদেশের, সেটা আবার ঢাকা শহরের বাইরে ময়মনসিংহে ভালুকা থেকে একটা গ্রাম থেকে সে কিভাবে স্ট্রাগল করে আজকে এ পর্যায়ে এসেছে। সে তার প্রতিষ্ঠানে 5জন 6জন বা আরও বেশি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। তা আমরা ইত্যাদি বিষয় সম্পর্কে কথা বলবো। তার নাম মোহাম্মদ আরাফাত রহমান। তিনি সফটএভার নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। আরাফাত, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আর দর্শক, আপনাদের বলে রাখি, আপনারা আরাফাতকে তার উদ্যোক্তা জীবনের গল্প এবং তার কাছ থেকে কোনো কিছু জানার থাকলে বা কোনো মতামত দিতে চাইলে 81892117 নম্বরে, আমি আবার বলছি 81892117 নম্বরে ফোন করবেন। আর আমাদের সাথে স্কাইপিতে যুক্ত হয়েছেন আর একজন উদ্যোক্তা, আর কি আসলে তিনি বিল অ্যান্সারের সিইও, আমাদের শফিউল আলম। তিনি আমরা দেখতে পাবো তাকে, তার কাছ থেকে গল্প শুনবো। যে আরাফাত আসছেন ময়মনসিংহ থেকে। আরাফাত, আপনার কাছ থেকে শুনতে চাইবো যে এই যে উদ্যোক্তা হয়ে উঠলেন আপনি, এই বয়সে যখন অনেকে কলেজে পড়ে বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, তখন আপনি মোটামুটি বেশ কিছু জিনিস দেখছেন, খুব কাছাকাছি অনেক কঠিন জিনিস দেখছেন, স্ট্রাগল করছেন, ফাইট করছেন, এবং এখন অনেক পরিণত। হয়তো আপনার বয়স কম কিন্তু আপনার অভিজ্ঞতাটা কম, ছোট না। কিভাবে এই উদ্যোক্তা হয়ে ওঠা, যে স্বপ্ন ছিল নাকি হঠাৎ করে হয়ে গেছেন উদ্যোক্তা? আমি আমার শুরুটা বলি। প্রথম থেকে ছোটবেলা থেকে আমার ইলেকট্রনিক্সের প্রতি খুব আকর্ষণ ছিল। তো সর্বপ্রথমে মোবাইল হাতে পাই 2008 সালে। তখন আমি ক্লাস 6-এ পড়ি। মাল্টিমিডিয়া একটা সেট, আর নোকিয়া 3110 এই মডেলের। তো ওইটার মাধ্যমে আমার ইন্টারনেটের সংস্পর্শে আসা। তো ক্লাস 6, 7, 8 এই 3 বছর মোটামুটি ইন্টারনেটের প্রতি বেসিক ধারণাটা হয়, ব্রাউজটা শিখি। তো 2010 সালে আমাদের থেকে জেডিসি পরীক্ষা হয় আর কি, জেডিসি জেএসসি পরীক্ষা। তো ওই পরীক্ষার আগে আমি কিছু গিফট পাই আমার আত্মীয় স্বজন, মা থেকে। ওই গিফটের টাকা দিয়ে আমার পরীক্ষার পরে একটা মডেম কিনি, ইন্টারনেট মডেম। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে 2011 সালের প্রথম দিকে, জানুয়ারিতে। তখন আপনি 9-এ উঠেছেন, ক্লাস 9-এ? জি, ক্লাস 9-এ উঠেছি। আচ্ছা আচ্ছা, তখন হচ্ছে মূলত ভালোভাবে আরো ইন্টারনেটের সংস্পর্শে আসি, কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট চালাই। আরেকটা কথা জানাই রাখি, এটা হচ্ছে এই পর্যন্ত আমি কোনো ট্রেনিং প্রতিষ্ঠানে যাই নাই কোনো কিছু শেখার জন্য। আচ্ছা, তো ওই 2011 সালে আস্তে আস্তে জানতে থাকি যে ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং বলে কিছু আছে। কিন্তু মানে খুবই ইচ্ছা ছিল যে আমি শিখবো। তো মাঝে মাঝে কি করতাম, বিভিন্ন প্রতিষ্ঠানে ফোন দিতাম যে আপনাদের হোস্টিং এর দাম কত, আপনাদের ডোমেনের দাম কত, জানতাম। ওয়েবসাইটে ঘাটাঘাটি করতাম, আর হচ্ছে ওই ওদের কাছ থেকে প্রাইসগুলো জানতাম, কথা বলতাম ওদের সাথে, খুব ভালো লাগতো। আরেকটা আকর্ষণ ছিল, আইসিটি এই নিউজগুলো খুব পড়তাম। আচ্ছা, প্রতিদিন সংবাদপত্রে যে আইসিটি নিউজগুলো আসতো, তো ফেসবুকে দেখতাম। ফেসবুকে দেখার পরে ওই পত্রিকা কিনতাম, ওই দিন কিনে পড়তাম। আইটি ইন্ডাস্ট্রি যে নিউজগুলো আছে, একটু নিউজ থাকলেই পড়তাম। মানে এটা কি যে আপনি ভালো লাগতো তাই পড়তেন, এটা নিয়ে যে ক্যারিয়ার হবে বা সিরিয়াস কিছু হবে এরকম কিছু ছিল না তখন? আমি ভাবি নাই। আচ্ছা, তখন হচ্ছে আইটিটা আমার খুব ভালো লাগে। যখন ওই যে 2008 সালে আমি প্রথম ইন্টারনেটের সংস্পর্শে আসি, তখন থেকে আইটি ভালো লাগে। তো আমি 2013-তে এসএসসি পরীক্ষা দিই, দাখিল পরীক্ষা দিই। আমি দাখিল মাদ্রাসায় পড়ালেখা করছি। তো দাখিল পরীক্ষার কিছুদিন আগে আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে আরেকটু ভালোভাবে জানতে পারি। আগে আমার ধারণা ছিল যে আমরা যে ইন্টারনেট ব্রাউজ করি, হয়তোবা ওই এমবির টাকাটা দিয়েই ওয়েবসাইটের প্রধান ইনকাম। তো আমার ভালুকার এক বড় ভাইয়ের সাথে পরিচয় হয়। তো ওনার সাথে আমার ওই আগ্রহটা নিয়ে কথা বলি। উনি বলতেছে, তো আমার ধারণাটা ভাঙে, এটা হচ্ছে 2012 সালের জুলাই মাসে ধারণাটা ভাঙে। তো তারপর হচ্ছে আরো আমি রিসার্চ করি। ওই গুগলকে আমি খুব ইউজ করছি প্রথম থেকে। আর ইউটিউব তো তখন ব্রাউজিং করতে পারতাম না, ইন্টারনেটের স্পিড খুবই কম ছিল। তো আমার আগ্রহ ছিল যে এসএসসি পরীক্ষার আগে আগ্রহ ছিল যে আমি ঢাকায় কোনো একটা প্রতিষ্ঠানে এসে এটা শিখবো। তো এর মাধ্যমে এরপরে হচ্ছে আমার দাখিল পরীক্ষার পরে কিছুদিন পরে আমি ময়মনসিংহ গেলাম, এক বড় ভাইয়ের সাথে পরিচয় হলো। উনি আমার সাথে ফ্রিলি কথা বললেন, জিজ্ঞেস করলেন আমার স্বপ্ন কি, ভবিষ্যতে কি হতে চাই, এগুলো সব জানলেন। জানার পরে দেখলেন যে আমি আইটির প্রতি খুবই আগ্রহ। তখন আমাকে বললেন, দেখো এগুলো শেখার জন্য তো ঢাকা যেতে হয় না, আমার কাছে কিছু টিউটোরিয়াল আছে বাংলা, এগুলো দেখো, ইজিলি শিখতে পারবা। আচ্ছা,
তো উনি আমাকে কিছু গাইডলাইন দিছিলেন, যে গাইডলাইনটা আমি মনে করি যে আমার এই এন্টারপ্রেনারশিপে পিছনে সবচেয়ে বড় অবদান। আচ্ছা। উনি একটা কথা বলছিলেন যে দেখো, 9 বছরে যে না পারে সে 90 বছরে পারে না। তোমার বয়স কম, ঠিক আছে, এই অল্প বয়সে যদি কিছু করতে পারো, পারবা নাহলে পারবা না হ্যাঁ, কখনো। নাহলে পারবা না। আচ্ছা, একটা উদাহরণ দেখাইছিলেন যে পৃথিবীতে যারা বড় হয়েছে সকলেই খুব সাধারণ ছিলেন। এর উদাহরণ হিসেবে আমাকে বারাক হোসেন ওবামার উদাহরণটা দিছিলেন, যে সাধারণ ফ্যামিলির সন্তান ছিলেন, আজকে এই পজিশনে আছে। তো ওই দিন ওর কাছ থেকে আমি টিউটোরিয়ালগুলো নিয়ে আসি। তো আমার পার্সোনাল কোনো ল্যাপটপ ছিল না। তো আমি আমার আম্মাকে বলি যে আমি এই কাজ শিখতে চাই, খুব আগ্রহী, আমাকে একটা ল্যাপটপ কিনে দাও। আসলে আমার এই উদ্যোক্তা জীবনের পিছনে সবচেয়ে বড় অবদান হয়েছে আমার মায়ের। আচ্ছা। আমার বাবা ছোট থেকে দেশে বাইরে থাকেন। আমার বয়স যখন 7 মাস তখনই বাইরে থাকেন। কিছুদিন পর পর আসেন, 4 বছর 5 বছর 2 বছর পর পর আসেন। বাট এর পিছনে সবচেয়ে বড় অবদান হয়েছে আমার মায়ের। এখনো কোনো সমস্যা হয়ে পড়লে সবসময় পাশে পাই আমার মাকে একমাত্র। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপর তো আমাকে এইভাবেই মোটামুটি শুরু, যে ল্যাপটপ জি জি তারপরে নিশ্চয় জি হইলো জি আপনার। জি আমি একটু শফির আলম ভাই ওনার কাছে যাব, তারপরে আমি আপনার গল্প যেখান থেকে শেষ করলাম ঠিক সেখান থেকে আবার শুরু করব, ইন্টারেস্টিং গল্প। শফিউল আলম ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে, হ্যাঁ, আপনি আহ, যদি একটু বলেন যে আপনি আরাফাতকে চিনেন অনেকদিন ধরে, তো আরাফাতকে আপনি কিভাবে দেখছেন বা সে কিভাবে আলাদা? আচ্ছা, মানে মোস্টলি যেটা হয় যে আমি প্রত্যেকটা সেমিনারে একটা কথা বলি যে পৃথিবীর সবচেয়ে আপনার পাওয়ারফুল সাকসেস রেসিপি হচ্ছে গিয়ে আস্ক, মানে জিজ্ঞাসা করতে হবে আর কি। তো আরাফাতের যে বিষয়টা আমি দেখেছি আপনার সোশ্যাল নেটওয়ার্ক গুলিতে, ও আমাকে বিভিন্ন সময় কোশ্চেন করতো, কানেক্ট করা ট্রাই করতো। তো আমি প্রথমে খুব একটা গুরুত্ব দেইনি, কারণ এরকম অনেকেই আপনার নক করে, কিন্তু ওর একটা কনসিস্টেন্সি ছিল এবং সে এই ফুল কমিউনিটি যারা সবচেয়ে স্পেশালি লিডার, যারা অলরেডি সাকসেস প্রডিউস করেছে, সে তাদেরকে খুব ক্লোজলি ফলো করে। তারপর হচ্ছে আপনার সবার সঙ্গে সে একটা ভালো নেটওয়ার্কিং করে ফেলেছে এবং খুব পাওয়ারফুল এবং ভ্যালুয়েবল নেটওয়ার্কিং, এবং সেইটাই আমার কাছে খুব অবাক লেগেছে। এবং স্পেশালি আমার তখন মনে হলো যে আহ, আরাফাতের সঙ্গে আলোচনা করলাম যে কেন না লোকাল বেসড, ওর তখন হুম নাম হুম হুম। দিয়েছিল যে মাইমিন সিং সোর্স। তো তখন আমার কাছে এটা খুব ভালো লেগেছে, যেহেতু মাইমিন সিং আমার হোম ডিস্ট্রিক্ট, তো সেখান থেকে আমারও ইচ্ছে ছিল যেন লোকালি যেন আপনার টেকনোলজিটাকে বা ডিজিটাল ডিভাইড যেটা বলি, যে আপনার হুম হুম। প্রযুক্তির সবগুলি সুবিধা যদি স্থানীয় পর্যায়ে থাকে, তাহলে কিন্তু আপনার কারো ঢাকা আসার প্রয়োজন নেই। এবং আমরা রাইট। খুব ফেসবুকে আলোচনা করতাম যে এখানে তো ঢাকা আসার দরকার নেই, আমরা লোকাল একটা ইকোসিস্টেম কেন ডেভেলপ করবো না। এবং সেই ক্ষেত্রে আরাফাত বলার, ওর ভালো গুণটা হচ্ছে কি, বলার সাথে সাথে সে এত ওবিডিয়েন্ট এবং এত আচ্ছা আচ্ছা। পজিটিভ, মানে ভালো কিছু একটা বললো সাথে সাথে ওইটা অর্গানাইজ করে দেখলাম, অবাক হয়ে গেলাম। ঈদের ঈদের পরে গেলাম, গিয়ে দেখলাম যে এরকম তো অনেকে অনেক কথা বলে, কিন্তু কেউ তো আর এটা এক্সিকিউট করে না। ও দেখলাম 30 40 50 জন এরকম উদ্যোক্তা বা ফ্রিল্যান্সার, ওদেরকে নিয়ে পার্কে বসে আমাকে ইনভাইট করলো। তা আমি ওইখানে আমি খুব ইন্সপায়ার হয়েছি ওদেরকে দেখে, যে আপনার এরকম ওদেরকে যদি আপনার সেখানে একটু প্রপারলি গাইডলাইন করা হয় কিভাবে ক্যারিয়ার ডেভেলপ করতে হবে বা কিভাবে এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে কি কি বিষয়গুলি খেয়াল রাখা উচিত। এবং এখানে যে আপনার আহ এই যে আপনার ইন্টারনেট থাকার ফলে বা জি। আপনার এই যে সারা বাংলাদেশের, তাদের কিন্তু কারো কোনো কিছু ঢাকায় আসার প্রয়োজন নেই। এবং লোকালি কিন্তু দে আর ডুইং ট্রিমেন্ডাসলি গুড। আমি তো খুব ইমপ্রেসিভ ওর স্টোরি। এবং আমি ওর বয়স কিছুদিন আগে জানছি যে ওর 21 বছর বয়স, আমি তো অবাক হয়ে গেছি। যে মানে আমরা আসলে, আপনি জানেন, আমি আবারও আসবো আপনার কাছে, আপনি জানেন যে আমরা কিন্তু ইয়াং নাইটের এই প্ল্যাটফর্মটা এমনই যে শুধু ঢাকা বা রাজধানী কেন্দ্রিক নয়, ঢাকার বাইরে বা রাজধানীতে বাইরে যারা কাজ করছেন তাদেরকেও কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করি এবং তাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করি, যেটা হয়তো আমরা অন্যান্য ট্র্যাডিশনাল মাধ্যমে জিনিসটা লক্ষ্য করি না। তো আমি আবার আরাফাত আপনার কাছ থেকে শুনবো যে আপনি মাকে বললেন যে আমাকে একটা ল্যাপটপ কিনে না দিলে তো আমার আর হচ্ছে না। আচ্ছা আচ্ছা। তো তখন আমার মা হচ্ছে কি এমন যে আমার ভালো সব কাজগুলোকে প্রাধান্য দেয় ছোট আচ্ছা। থেকেই। আর ছোটবেলায় একটু দুষ্ট খুব ছিল। বিশ্বাস করে আর কি। হ্যাঁ, খুব বিশেষ করে তো খুব শাসন করতো ছোটবেলায় যখন দুষ্ট ছিল। তো যখন আস্তে আস্তে বড় হতে থাকি তখন আমার ভালো কাজগুলোকে খুব প্রাধান্য দেয়। আর আমার এলাকা সম্পর্কে একটু বলি। আমার এলাকাটা হচ্ছে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনি ইউনিয়নের কাইচান গ্রাম। এটা হচ্ছে একটা অজপাড়া গাঁও বলা চলে, শিক্ষিত খুবই কম। তাছাড়া রাস্তা এখনো কাঁচা, কাঁচামাটি। বৃষ্টির দিনে এখনো এই জুতা পায়ে দিয়ে যাওয়া যায় না, খুব কাদা হয়। বিদ্যুৎ গেছে 2015 সালের শেষের দিকে।
তার মানে আপনি যখন ল্যাপটপ কিনলেন তখন বিদ্যুৎ না, তো বিদ্যুৎ ছিল না, না, তো বিদ্যুৎ ছিল না। চার্জ দিতেন কিভাবে ল্যাপটপে? আমার বিরুনিয়া বাজার থেকে আমার গ্রামের বাড়ি হচ্ছে 2 থেকে 2.5 কিলো দূরে। হ্যাঁ। তো ওইখান থেকে আমি প্রতিদিন চার্জ দিতাম আমাদের বিরুনিয়া বাজারে, আমার চাচার বাসা ওইখানে। প্রতিদিন চার্জ দিতাম। তো এখানে একটা প্রবলেম হতো যে গ্রামে তখন কারো তেমন ল্যাপটপ ছিল না, আর গ্রামের মানুষ হচ্ছে ইন্টারনেটের প্রতি একটু নেতিবাচক। আচ্ছা। যার কারণে তাদের একটু ভুল ধারণা ছিল যে ইন্টারনেট বা কম্পিউটার সংস্পর্শে যারা থাকবে ওরা একটু তারা দুষ্ট, হ্যাঁ, মানে ভালো না আর কি। ভালো না, দুষ্ট লোক। তারপর হচ্ছে যে কম্পিউটারের মাধ্যমে কি করা যায়, কম্পিউটারের মাধ্যমে ছবি তোলা যায়, মানে স্টুডিওর যে কাজগুলো করা যায় এগুলো তারপর মোবাইলে গান লোড করা যায়। মোবাইলে ডাউনলোড করা যায়, মেমোরি লোড করা যায়, মেমোরি লোড করে কিছু ইনকাম হয়, আর ওই স্টুডিওর কাজ দ্বারা বা টাইপিং আচ্ছা, এটাই বুঝে। এর বাইরে আর কোনো আচ্ছা, কাজ আচ্ছা। নাই। তখন আমি যখন বলতাম যে ইন্টারনেটে আমি ফ্রিল্যান্সিং করবো, আউটসোর্সিং করবো, দেশের বাইরে কাজ করব, তো এগুলো বিশেষ করতো না, হাসাহাসি করতো। তো মানে এই পজিশনটা 1-1.5 মাস পরে এমন হলো, আমার ল্যাপটপটা লুকায় নিয়ে যেতে হতো বাজারে। আমার বাজারে যে ব্যাগ ছিল ওইটার ভিতরে নিয়ে যেতাম, তাহলে বুঝতো না যেটা ল্যাপটপ নিয়ে যেতেছি। তো আমি যখন ইন্টারনেটের সংস্পর্শে মোটামুটি ভালোভাবে চলে আসলাম, তখন আমার ফ্রেন্ড সার্কেল বা আশপাশে যারা আছে ওদের থেকে একটু দূরে সরে গেলাম। কারণ হচ্ছে ওরা এই জিনিসটাকে কেউ দেখতে পারে না, পজিটিভলি নিতে পারে না। আমি হচ্ছে আস্তে আস্তে ন্যাশনাল ইন্ডাস্ট্রির যারা আছে ওদের সাথে আস্তে আস্তে কানেক্ট হওয়া শুরু করলাম। তো আসলে আমি ব্যাপারটা বুঝে গেলাম যে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, আইটি ইন্ডাস্ট্রি কি, আস্তে আস্তে ধারণা আসা শুরু করলো। আচ্ছা, তারপর হচ্ছে আগস্টের দিকে একটা কাজ পাই। ফার্স্ট হচ্ছে আচ্ছা, আমি একজন দর্শক আছেন ফোনে, আমি দর্শকের ফোনটা নিয়ে তারপর আমি আবার আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় বলে কথা বলুন। জি প্রিয় দর্শক, আপনি কথা বলুন। হ্যালো, জি কথা বলুন। টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেবেন প্লিজ। আমার প্রশ্ন ছিল যে আপনার তরুণ উদ্যোক্তা আরাফাত রহমানের কাছে। জি প্লিজ। জি, জি। তো প্রশ্নটা হচ্ছে যে আপনি কে বলছেন প্লিজ বলবেন? আমি গাজীপুর থেকে সাংবাদিক তুহিন সরোয়ার। জি বলুন প্লিজ। তরুণ উদ্যোক্তা আরাফাত রহমানকে আমার আন্তরিক অভিনন্দন। জি জি, আর আপনাকে তার কাছে একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে আপনার যেহেতু সে আইটি সেক্টরে কাজ করতেছে এবং সেটা মফস্বল থেকে কেন, ঢাকা শহর থেকে কেন নয়, এবং ময়মনসিংহ শহর নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনাটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। একজন জার্নালিস্ট ফোন করছেন যে জানতে চাচ্ছেন যে আপনি কেন ময়মনসিংহে বসে কাজ করছেন, কেন ঢাকা আসছেন না। আমি এই প্রশ্নটা অবশ্যই আপনাকে করতাম। তো এই মুহূর্তে আমরা একটা বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে আমি ওনার প্রশ্ন এবং অন্যান্য প্রশ্ন করব। তো বিরতিতে যাওয়ার আগে আমি শফিউল ভাইয়ের কাছে একটা প্রশ্ন করে যাব। সেটা হচ্ছে যে যারা নতুন উদ্যোক্তা, ইয়াং উদ্যোক্তা যারা, আমরা ওর মতো উদ্যোক্তা হয়তো কমই দেখি, যে মাত্র 20 বছর 21 বছর বয়সে সে অলরেডি 3 বছর 4 বছরের জার্নি শেষ করে ফেলেছে। তো তাদের কাজ পাওয়ার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়, বা আপনি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করে এসেছেন, এখনকার চ্যালেঞ্জগুলো কি ভিন্ন কিনা, সেটা আমি বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে শুনবো। আমি একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো। আমরা আরাফাত রহমানকে নিয়ে এবং শফিউল আলমকে নিয়ে। আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথে থাকবেন। টেলিভিশন প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম। আমাদের তরুণ উদ্যোক্তা, আসলে তরুণ না, আরও তরুণের চেয়ে কম বয়সী নবীন উদ্যোক্তা মোহাম্মদ আরাফাত রহমান, তিনি ময়মনসিংহ ভালুকা থেকে এসেছেন এবং স্কাইপিতে আমাদের সাথে যুক্ত আছেন শফিউল আলম, তিনি বিল্যান্সারের সিইও, তিনিও উদ্যোক্তা আর কি। তিনিও শুরু করেছিলেন এক সময়। আমি বিরতিতে যাওয়ার আগে শফিউল আলম ভাই আপনার কাছে জানতে চেয়েছিলাম যে এই তরুণ উদ্যোক্তাদের কাজ পাওয়ার ক্ষেত্রে এক ধরনের চ্যালেঞ্জ হয়, যে শুরুটা হতে অনেক দেরি হয়ে যায়, সেক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ তারা ফেস করছে বা এখন কি অবস্থা? জি আপনি বলুন। হ্যাঁ আহ, জি, থ্যাংক ইউ। জি জি একটা হচ্ছে যে আপনার যারা ফ্রিল্যান্সিং করে আপনার তরুণ উদ্যোক্তার ক্ষেত্রে, আরেকজন হচ্ছে কি আপনার যারা কোনো প্রোডাক্ট ডেভেলপ করেন বা জি আইটি বা আইটিএস রিলেটেড। তো সেখানে আপনার বিষয়টা হচ্ছে আপনার স্কিল ডেফিনেটলি, সেটা আপনার যে কোনো তরুণ উদ্যোক্তাদের ক্ষেত্রে, যেহেতু সারা পৃথিবীতে হচ্ছে কি আপনার ওপেন, যেটা আরাফাতের
এক্সাম্পল থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আপনার একটা ফোন দিয়ে সে কিন্তু আপনার সারা পৃথিবীতে উইকিপিডিয়া, ইউটিউব বা গুগল সব ইনফরমেশন পাচ্ছে। কিন্তু একজন উদ্যোক্তা অথবা একজন ফ্রিল্যান্সার সে ক্যালিফোর্নিয়াতে বসে, ইউএসএ তে বসে তার যে ফ্যাসিলিটি গুলি আছে, সেম ফ্যাসিলিটি গুলি কিন্তু আপনার আরাফাত ময়মনসিংহ থেকেও পেয়েছে। হয়তো সেখানে আপনার ইন্টারনেটের স্পিডের কিছু তারতম্য হতে পারে, বাট বেসিক ইনফরমেশন বা অ্যাক্সেস অফ ইনফরমেশন বা ডিজিটাল ডিভাইস ইজ সেম। হুম, হুম। আমার কাছে মনে হয় যে একটা চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে দেখা যায় যে আপনার অনেক স্কিলড ম্যান পাওয়ার পাওয়াটা ডিফিকাল্ট তরুণ উদ্যোক্তাদের ক্ষেত্রে যারা রাইট। তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করে। সেক্ষেত্রে আরাফাত আমাকে কয়েকবার জিজ্ঞাসা করেছে, বলেছে যে আমি কিভাবে অর্গানোগ্রামটা সাজাবো বা কাকে কাকে পিক করব। তো ওইটা একটা চ্যালেঞ্জ আছে। আমি মনে করি যে আপনার লোকাল যে রিসোর্স গুলি আছে, যে তার জি, মতো জি, হয়তো জি। এরকম আরো 10-15 জন যদি বা আরাফাত থাকে, তাহলে হয়তো তার বিজনেস ডেভেলপ করতে খুব সুবিধা হতো। রাইট। বাট এছাড়া আমি যেটা মনে করি যে আপনার বিশেষ কোনো চ্যালেঞ্জ নেই। সে আপনার চাইলে ময়মনসিংহ থেকে বসেও কিন্তু ঢাকাতে কাউকে হায়ার করতে পারে, যে তার মার্কেটিংটা দেখে দিবে বা সে ওইখানে আপনার অনলাইনে কাজ করবে ডিজিটাল মার্কেটিং এ। এটাই কিন্তু আপনার বেনিফিট। আপনার কানেক্টিং আপনার ডিভাইসেস জি, এন্ড জি। ইকুইপমেন্ট সারা পৃথিবীতেই মানে কিন্তু কোথায় চাইলে, আছি যেমন বা আমি একদম আমার কলিগরা কোথায় আছে রাইট, এটা এটা কোনো কোনো ব্যাপার কোনো না। কিছু ম্যাটার করছে না। জি, জি। জি, আমি জি, জি, আবারও জি, আপনার জি, কাছে সেটাই। আসবো শফিউল ভাই। আমি আবার আরাফাত। আপনার ১ম কাজটা বলেন কি? মানে আমি যে চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম শফিউল ভাইয়ের সাথে। আচ্ছা, আপনি কিভাবে ১ম কাজটা পেলেন? আমি প্রথম ওই এপ্রিলের শেষের দিকে কম্পিউটার কিনি। কম্পিউটার কেনার পরে কাজ শুরু করি, কাজ শেখা শুরু করি। তো আমি প্রথম ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতাম। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, থিম ডেভেলপমেন্ট। তো জুলাই আগস্ট মাসে একটা কাজ পাই ঢাকাতে। তো আমি তখনো ছোট, দাড়ি হয় না এখনো। আচ্ছা। আচ্ছা, খুবই ছোট। এক বড় ভাইয়ের সাথে আসি। তো উনি ওই সম্পাদকের সাথে পরিচয় করায় দিলেন এবং এই ওয়েবসাইট সম্পর্কে বোঝাতে বললেন। তো আমি এটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলি। হ্যাঁ, হ্যাঁ। তো এর আগে আমার একটা পোর্টফোলিও সাইট বানানো ছিল একটা নিউজ পোর্টালের। ওই সাইটটা দেখানোর পরে বুঝতে পারলো যে হ্যাঁ, উনি বানাতে পারবে সাইটটা। তারপর উনি কাজটা দিয়ে দেয়। কাজটা হয়তো আমার এখনকার জন্য অনেক কম টাকা, বাট তখনকার জন্য অনেক টাকা ছিল। ওয়েবসাইটের জন্য 12,000 টাকা নিয়েছিলাম। আচ্ছা। এটা আপনার ১ম কাজ। জি, প্রথম কাজ। তখনকার সময় 12,000 টাকা এখন 12 কোটি টাকার মতো অনেকটা। কারণ হচ্ছে আপনার হ্যাঁ, হ্যাঁ। আপনার এত টাকার দরকার ছিল না তো। দরকার ছিল না। 10 টাকা হলে আমার এক সপ্তাহে চলে যেত। কারণ হচ্ছে আমার খরচ হচ্ছে যে ইন্টারনেটের এমবি কিনা, হ্যাঁ, এর বাইরে আর কোনো ডাটা খরচ কিনা। নাই। আর ডাটা কিনা ছাড়া এবার কোনো খরচ ছিল না। আমি বন্ধু-বান্ধবের সাথে আড্ডা তো বন্ধ করে দিয়েছি। অন্যান্য কোনো খরচ ছিল না। তো আচ্ছা, আচ্ছা। মানে সবকিছু এই কম্পিউটার, জি, ল্যাপটপ স্ক্রিন বা ইন্টারনেট কিনে। আরেকজন দর্শক আছেন ফোন আমি কথা বলবো। প্রিয় দর্শক আপনি কথা বলুন। আমি ইমরান হাসান রাবি বলছিলাম, জি। বিডিআইটি এক্সপার্ট নামে একটি আইটি প্রতিষ্ঠানের সিইও। জি, জি। আমিও তরুণ উদ্যোক্তা। জি, জি। তো আরাফাত ভাই আছেন ময়মনসিংহ থেকে, আমি শেরপুর থেকে কাজ করছি। যদিও আমি মফস্বল থেকে। তো আসলে আরাফাত ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা মফস্বল থেকে অনেক সময় ক্লায়েন্টদের ওই মুখোমুখি, মানে বিভিন্ন ধরনের অর্ডার নেওয়ার ক্ষেত্রে বা কাজের অর্ডারের ক্ষেত্রে মুখোমুখি অনেকে আমাদেরকে বলে যে আপনি মুখোমুখি আমাদের সামনে এসে কথা বলেন, ডিল করেন। তো এই ক্ষেত্রে আপনি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন, বা আমরা এখানে মফস্বল থেকে ঢাকার মতো বড় বড় আইটি প্রতিষ্ঠানের যারা সিইও আছে বা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করছেন, তাদের সাথে কিভাবে বিট করতে পারি এই জি, ব্যাপারে একটু জি জানতে আপনাকে চাচ্ছিলাম। ধন্যবাদ। আমরা খুব আনন্দিত হলাম যে আপনিও শেরপুর থেকে কাজ করছেন এবং নিশ্চয়ই আপনি একদিন আমাদের এখানে আসবেন, আপনাকে পাবো আমরা এবং আপনার গল্প আমরা শুনবো। হ্যাঁ, উনার প্রশ্নের উত্তরটা যদি দেন যে আমি যদি আপনাকে আমার বা আপনি তার আগে জি। আরেকটু বিষয় ছোট্ট যোগ করে নিই খুব সংক্ষেপে, যে আপনার ক্লায়েন্ট কারা আর কি, দেশে বিদেশে বা শুধু কি ময়মনসিংহে নাকি আমি যদি ঢাকায়? আমার স্টার্টআপটা শুরুর কথাটা বলি, তাহলে ওনার প্রশ্নের উত্তরটা চলে আসবে, আমারটা হ্যাঁ, বলা জি, হয়ে জি যাবে। প্লিজ। আচ্ছা, তো ওই অগস্ট মাসে আমি যখন কাজটা পাই, ওটা দিয়ে আমি একটা রিসেলার হোস্টিং নেই আর হচ্ছে দুটো ডোমেইন নেই। নিয়ে ওই ক্লায়েন্টেরকে 10 জিবি একটা হোস্টিং দিই আর হচ্ছে আমার আমার নিজের জন্য দুটো ডোমেইন নেই। মানে একটা হচ্ছে ক্লায়েন্টের জন্য, একটা হচ্ছে আমার পার্সোনাল। তো তখন হচ্ছে greenITbd.com নামে আমাদের প্রতিষ্ঠানটা শুরু করি, মানে গ্রিন আইটি বাংলাদেশ। এটা হচ্ছে আমার সাথে আরেকজন ছিল, জিহাদুর রহমান নয়ন। ও হচ্ছে আমার চেয়ে আরো কম বয়সী ছিল। আচ্ছা। আমি তখন আমি তখন ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছি মাত্র, আর তখন ও ক্লাস 8 পড়ে। ও আমার পার্টনার ছিল। তো আর ওই পার্টনার নিয়ে কাজ করার হচ্ছে ওই ময়মনসিংহের যে বড় ভাই ছিল আমার, উনি বলছিলেন যে দেখো, তুমি একটা ওই টিমওয়ার্ক কাজ করো, একা কাজ করো না। কারণ হচ্ছে ওই একসাথে কাজ করলে অনেক ভালো কিছু করা যায়। রাইট। আচ্ছা,
এই জন্য হচ্ছে আমি আর কাউকে পাচ্ছিলাম না, তারপর জিহাদুর রহমান নয়নকে নিলাম। আর আমাদের একই গ্রামের আরেকজন আছে রিয়াদ হাসান, ও 2013 সালে আইটিটা শুরু করে। তো আমরা একসাথে হয়ে গেলাম তিনজন। মানে আমাদের পুরো গ্রামের মধ্যে আমরা তিনজনে আইটিতে কাজ করি, ইন্টারনেট চালাই, মানে ইন্টারনেটের প্রতি আর আসক্ত আর কেউ ছিল না। তো আমাদের প্রতিষ্ঠান শুরু হয়ে গেল, আমাদের ক্লায়েন্টের কাজটা করে দেওয়া হলো, ক্লায়েন্ট খুব খুশি কাজটা পেয়ে। আর কিছুদিন পরে আমি বিভিন্ন পত্রিকায় সিভি পাঠাতে থাকি। আইসিটি সাংবাদিকতা পত্রিকা খুব আগ্রহ ছিল আর কি প্রতি। আমি বিভিন্ন ব্লগেও লেখালেখি করতাম আইটি নিয়ে ওইটা থেকে। তো ওইখান থেকে এক পত্রিকা থেকে আমাকে ফোন দিল যে আপনি কি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ পারেন? আমি জি পারি। তারপর বলছে যে আমাদের ওয়েবসাইটটা একটু প্রবলেমে আছে, আমরা আপনার কাছ থেকে ট্রান্সফার করতে চাচ্ছি। ঠিক আছে, করতে পারেন। তো ওনার সাথে অনেক কথা হলো, কথা হওয়ার পরে উনি আমাকে তখনও দেখে নাই, আর আমি তখনও ছোট্ট একটা ছেলে। আচ্ছা, তো উনি আমার কথায় বিশ্বাস করলেন, মানে 2-3 দিন কথা বললেন, কথা বলার পরে একটা বিশ্বাস হলো, কনফিডেন্স পেলেন আর কি। কনফিডেন্স হলো। উনি কাজটা দিলেন, ওটা হচ্ছে গাজীপুর থেকে দিছিলেন, টঙ্গী গাজীপুর থেকে। তো ওনার কাজটা পরে ডিসেম্বরের মধ্যে আমরা করে দিয়ে দিই। 2013 সালে এই দুইটা কাজই করা হয়েছিল। তো এই কাজটা করে দেওয়ার পরে আমাদের আস্তে আস্তে 2014 সালে যখন আসি, আমরা একটু সমস্যায় পড়ে যাই। বাংলাদেশের যে প্রতিষ্ঠান থেকে আমরা ডোমেইন হোস্টিং নিয়েছিলাম, ওরা একটু প্রতারণা শুরু করে দিল আমাদের। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান থেকে পুনরায় নিয়ে ওইখানে সাইটগুলো ট্রান্সফার করে এটা রিব্র্যান্ডিং করি, ময়মনসিংহ সোর্স। আমাদের প্ল্যান ছিল যে আচ্ছা আমরা প্ল্যান হচ্ছে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করব। এখন হচ্ছে ইন্টার্নশিপ হিসেবে কাজ শিখতেছি, শিখার পরে কি করব, ফ্রিল্যান্স আউটসোর্সিং করব। তখন আমাদের প্ল্যান হয় যে আমি যদি ফ্রিল্যান্স আউটসোর্সিং করি, বিদেশের কাজ করে দিচ্ছি, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, জার্মানি, তো ওদের দেশ উন্নত হচ্ছে, আমার নিজের দেশের জন্য, আমার মফস্বলের অঞ্চলের জন্য কিছু হচ্ছে না। রাইট। সকলেই তো বাংলাদেশে অনেক লাখ লাখ ফ্রিল্যান্সার আছে, ওরা বিদেশের জন্য করছে, অনেক টাকা ইনকাম করতেছে। কিন্তু আমি যদি লোকাল মার্কেটটা প্রস্তুত করে নিতে পারি, তো এখানে তো একটা হিউজ বিজনেস হবে। এই মার্কেটে কেউ নাই। আমি আমার মতো 1-2টা প্রতিষ্ঠান যদি হয়, এই 1-2টা প্রতিষ্ঠান দিয়ে তো কিছুই হবে না, অনেক প্রতিষ্ঠানের দরকার। সো আমি শুরু করি, তাহলে আরো অনেকে শুরু করবে। আমার টার্গেট হচ্ছে মফস্বল অঞ্চলে। আচ্ছা, তখন আমরা গ্রামে থাকি, তো ওই ক্লায়েন্টদেরকে সাপোর্ট দিতে একটা সমস্যা হতো। তো ওইখানে নেটের স্পিড ছিল 8 থেকে 10 কেবি, আর আমার বাড়িতে তো নেটওয়ার্ক থাকতো না। রবির নেটওয়ার্ক থাকতো তখন, আর অন্যগুলো থাকতো না। তো এই জন্য হচ্ছে ওই বাজারে এসে আমার নেট চালাইতে হতো। আর বাড়িতে ওই যেগুলো সেভ করে নিয়ে যেতাম, আর ভিডিও টিউটোরিয়াল যেগুলো ছিল এগুলো অফলাইনে এই কাজ করতাম আর কি। বাজারে এসে নেট চালাইতে হতো, আবার ওই 2-2.5 কিলোমিটার আইসা আবার এই ল্যাপটপ চার্জ দিয়ে নিয়ে যেতে হতো। ল্যাপটপটা ছোট ছিল, 6 থেকে 8 ঘন্টা চার্জ টিকতো। আচ্ছা, তখন আমরা ওই 2014 সালে রিব্র্যান্ডিং করে যাত্রা শুরু করি ময়মনসিংহ সোর্স নামে। তো 14 সালের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকগুলো ক্লায়েন্ট পেয়ে যায় পুরো বাংলাদেশ ব্যাপী। তখন আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট ছিল নিউজ পেপার, অনলাইন টেলিভিশন, এগুলো। তো মাঝে মাঝে কিছু ক্লায়েন্টের সাথে দেখা করতে হতো, উনি যেটা বললেন। তো যখন আমি প্রথম আমার এই গাজীপুরের ক্লায়েন্টের সাথে দেখা করি, তো তখন উনি দেখলেন আমি খুব ছোট, ওনার সন্তানের বয়সী। আচ্ছা, বাট উনি আমাকে ওই ছোট ভাবে নাই। উনি বললো যে আরাফাত ভাই, আপনার মধ্যে প্রতিভা আছে, আমি সেটাকে তাই আপনাকে সম্মান করি। এখনো উনি আমাকে আপনি বলে ডাকে। আচ্ছা, তখন আমার দাঁড়িয়ে ওঠে নাই 2014 সালে। তো 14 সালের শেষের দিকে আমার এইচএসসি পরীক্ষা কাছাকাছি হয়ে যায়। তো তখন আমি ময়মনসিংহ চলে যাই কোচিং করার জন্য। আমাদের কাজগুলো আস্তে আস্তে কমে যায়, পরীক্ষার চাপের কারণে। পরীক্ষার চাপের কারণে সময় দিতে পারছিলাম না ঠিক মতো। তো 15 সালে পরীক্ষার পরে আমার প্ল্যান হয় যে আমি এটা ছেড়ে দেবো, এটাতে ইনকাম কম, আমি এই মার্কেটিংয়ে চলে যাবো, সিপিএ মার্কেটিংয়ে। ক্রেগলিস্ট নামে একটা মার্কেট আছে ইউএসএ, এটা আসলে তারপর যে জানতে পারছি যে স্প্যামিং, তো ওইখানে অনেক ডলার, ওই লুবে আমি ওইখানে তারপরে কি আপনি লস করেন? জি, প্রচুর মানে অনেক ডাউন হয়। আচ্ছা, আমি তারপরে আমাদের হাতে খুবই কম মাত্র 2-3 মিনিট সময় আছে, আমি শফিউল ভাইয়ের কাছে ছোট্ট করে জানতে চাইবো। শফিউল ভাই, রাজধানীকে কেন্দ্র করে কিন্তু সারা পৃথিবীতে বড় বড় দেশে আপনি ঘুরেছেন, দেখেছেন যে রাজধানীর বাইরে কিন্তু, সেটা সিলিকন ভ্যালি হোক বা কি বলে গুরগাঁও হোক বা ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায়, তো ময়মনসিংহে বা অন্য কোথাও এরকম কোনো কিছু তৈরি হচ্ছে কিনা যে রাজধানীর উপর ডিপেন্ড না করে তাদের মতো করে তৈরি করা? খুব চমৎকার একটা আপনি ইস্যুটা রেজ করেছেন। আমি কিন্তু এটা অনেক সময় বলিও যে সারা পৃথিবীতে কিন্তু কোথাও আপনার রাজধানী কেন্দ্রিক কিন্তু আপনার তথ্য প্রযুক্তির
শিল্প কিন্তু গড়ে ওঠে না। আপনি দেখেন সেটা ক্যালিফোর্নিয়া বলেন বা আপনার গুরগাঁও বলেন বা তামিলনাড়ু বলেন, হায়দ্রাবাদ বলেন, ব্যাঙ্গালোর, তো এইসব প্রত্যেকটা কিন্তু আপনার রাজধানীর বাহিরে হয়েছে। এটার আমার কাছে ফিলোসফিটা যেটা মনে হয় যে ঢাকার বাহিরের যারা তরুণরা আছে তারা অনেক বেশি মেধাবী। কারণ তাদের আবহাওয়া, তাদের ফুড থেকে শুরু করে সবকিছু। মানে আমাদের যে পরিমাণ আপনার ঢাকা বা রাজধানী কেন্দ্রিক যেরকম দেখা যায় যে ব্যস্ততা থেকে শুরু করে বা আপনার সব ধরনের তো একটা পলিউশন আছে যেটা এবং তথ্য প্রযুক্তির কাজ করতে গেলে কিন্তু আপনার আরো অনেক উর্বর এবং খুব শান্ত রাইট, রাইট। মস্তিষ্কের দরকার আছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ঢাকার বাহিরে ময়মনসিংহ হোক, চট্টগ্রাম হোক বা খুলনা হোক, যশোর হোক, প্রত্যেকটা জায়গায় এই কারণে আমার মনে হয় যে সরকারও এই বিষয়টা অনুধাবন করে কিন্তু দেখা যায় যে আপনার ঢাকার বাহিরে খুব বেশি পরিমাণ ফোকাস করছে আইসিটি ডিভিশন থেকে, বিশেষ করে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। তো যে কারণে আমার কাছে মনে হয় যে ঢাকার বাইরে আরাফাতদেরকে যদি পেট্রোনাইজ করা হয় রাইট, রাইট। ঢাকা থেকে, তাহলে এরকম প্রত্যেক জায়গায় জায়গায় কিন্তু আপনার আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনার এই আমরা যেটা বলি যে ব্যাঙ্গালোর হবে, সিলিকন ভ্যালি হবে, এগুলি ঢাকার বাইরেই হবে। জি, অনেক ধন্যবাদ। আরাফাত, খুবই ছোট ধন্যবাদ। ছোট করে আপনার কাছে জানতে চাইবো, এখন আপনার প্রতিষ্ঠানে কয়জন কাজ করছে, কয়জনের কর্মসংস্থান টোটাল করেছে 10 আপনি? জন। 10 জন। এখন তো আপনি মার্কেটিং থেকে ধরা খেয়ে আবার কি সফটওয়্যার ডেভেলপমেন্টে আসছেন, জি, তারপর হচ্ছে মাইমিং সোর্সকে আবার পুনরায় নতুন করে আবার শুরু নতুন করলেন? করে শুরু তার মানে করি। আপনি একদমই জিরোতে চলে গিয়েছিলেন। তারপর 2016 সালের লাস্টের দিকে, মানে এক বছরে আমাদের আলহামদুলিল্লাহ ভালো সফলতা। এখন পর্যন্ত প্রায় পুরো বাংলাদেশে এবং দেশের বাইরে সহ টোটাল 6টা দেশে আমাদের ক্লায়েন্ট আছে। কি ধরনের কাজ করেন যদি খুবই সংক্ষেপে বলেন, কি কি কাজগুলো হয়, আপনার আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে কি কি? সফটওয়্যার ডেভেলপমেন্ট, আচ্ছা। ওয়েব সলিউশন, ডিজিটাল আচ্ছা। মার্কেটিং, ডোমেইন হোস্টিং, এগুলো নিয়ে। আচ্ছা, আপনার জীবনের উদ্যোক্তা জীবনের সবচেয়ে কোন বিষয়টা আপনার মনে থাকবে, যে কি শিখেছেন সবচেয়ে বেশি? আহ, সবচেয়ে বেশি যে বলেন তাহলে হচ্ছে হার্ডওয়ার্ক করা। আমি মনে আচ্ছা। করি একজন উদ্যোক্তার জীবনে যত বেশি হার্ডওয়ার্ক করবে, স্ট্রাগলিং করবে এবং ধৈর্য ধরবে। আমি সবচেয়ে বেশি শিখেছি ধৈর্য ধরাটা। ঠিক আছে? ধৈর্য ধরতে হবে, কারণ হচ্ছে লেগে থাকতে যখন আমি লস খেলাম প্রচুর, আমার ল্যাপটপটা পর্যন্ত সেল করে দিলাম, খুব মানে জীবনের প্রথম কেনা ল্যাপটপ। তখন মানে আমার এমন অবস্থা হয়েছে, মানে জীবনে কি করবো ওটা আমার একটা জেদ ছিল যে আমি যেহেতু আইটি লাইনে এসেছি, আমি কিছু একটা করব, এখানে সাকসেস হব, জি। আমি এখান থেকে বেরিয়ে যাব না। ঠিক আছে? তখন হচ্ছে যে ধৈর্যটা ছিল, আমি মনে করি এটা হচ্ছে আমার সবচেয়ে সবচেয়ে বড় শিক্ষা জি, আর জি, কি। সবচেয়ে বড় আপনাকে অনেক ধন্যবাদ শফিউল আলম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে, সময় একদম শেষ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আমাদের আরাফাত রহমানের গল্প। নিশ্চয়ই আমরা অন্য কোনো দিন আরো অন্যরকম ট্যালেন্টকে আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে বাংলাদেশে নিয়ে আসবো, যাদের হাত ধরে আমাদের বাংলাদেশ শুধু রাজধানী না, রাজধানীর বাইরে থেকেও যে কিছু করতে পারে, আমাদের প্রতিভা, আমাদের মেধা যে সর্বত্র ছড়িয়ে রয়েছে, সেটি প্রমাণ করার চেষ্টা করবো আমরা। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।